অনেকেই আমার কাছে এসেছে, তারা গয়না ছিনিয়ে নিতে এসেছে। লোভে আসে আর চলে যায়। আমি তাদের ঘাড় মুটকে দিয়েছি আর পুঁতে রেখেছি ওই খালির জলে। তাদের লোভই আমার ঘাতক। কিন্তু আজ প্রথমবার আপনারা আমাকে বাঁচাতে এসেছে। আপনারা বড্ড ভালো মানুষ গো। মানুষের খারাপ রূপটা আমার মনের ভেতর থাকলেও আজ আমার উপর থেকে অভিশাপটা ম্লান হয়ে গেল। কারণ শুধুই আপনাদের মতো মানুষ আছে বলে। নমস্কার, গল্প ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে শীতকাল। শীতের নাম শুনলেই মনে পড়ে যায় কুয়াশার চাদরে ঢাকা মাঠ, পুকুর পাড়ের খেজুর গাছে ঝুলে থাকা রসের ভার, আর ঘরে ঘরে পিঠে পুলি বানানোর সেই মিষ্টি ব্যস্ততা। শীতের সন্ধ্যায় আগুন জ্বালিয়ে তাতে কড়াইশুঁটি পুড়িয়ে গোল হয়ে বসে গল্প আর হাসির মুহূর্ত। সেই উষ্ণতা যারা একবার অনুভব করেছেন তারা জানেন তার জাদুটা ঠিক কেমন। শৈশবের এমন কত শীতকালের স্মৃতি যে জড়িয়ে আছে আমাদের জীবনে। আজ সেই সব মুহূর্তগুলো হারিয়ে গেছে কর্মব্যস্ততার ভিড়ে। যদি আপনাদের জীবনেও শীতের সঙ্গে জড়িয়ে থাকে কোনো বিশেষ স্মৃতি বা মুহূর্ত, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ আজ গল্প ক্যানভাসে আমরা চলেছি এমনই এক শীতের সন্ধ্যায়, সেই মানুষগুলোর আড্ডায় যাদের ঝুলিতে আছে হাড় হিম করা নানান ভৌতিক অভিজ্ঞতার গল্প। তবে আর দেরি কেন, চলুন চাদরটা হালকা করে গায়ে জড়িয়ে নিন, কারণ গায়ে কাটা দেওয়ার আরেকটা গ্রাম বাংলার ভৌতিক কাহিনী এবার শুরু হতে চলেছে। শুরু হচ্ছে আজকের গ্রাম বাংলার ভূতের গল্প। বেশ কয়েকদিন পর গ্রামের বাড়িতে ফেরা। শীতের ছুটিতে সোনালি ফিরে এসেছে তার শৈশবের সেই চেনা গ্রাম চণ্ডীপুর। সোনালি এখন দমদমের একটা ফ্ল্যাটে থাকে, কর্পোরেট অফিসে চাকরি করে। কিন্তু এই শহুরে জীবনের ভিড়ে গ্রামের মাটির গন্ধ, শৈশবের মানুষগুলো সব যেন কোথায় হারিয়ে গেছে। তাই কালী পুজোর ছুটি নিয়ে ক্লান্তির ভিড়ে বহুদিন পর সে ঠিক করল কয়েকটা দিন নিজের আপন গ্রামে আপনজনদের সঙ্গে কাটাবে। সন্ধ্যায় গ্রামটা যেন নতুন করে জেগে উঠেছে। পথের ধারে হালকা কুয়াশা জমে উঠেছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা ধানের গন্ধ। পাড়ার সরু পথে ধীরে ধীরে হেঁটে চলেছে সোনালি, মাথায় আলতো করে জড়ানো শাল, হাতে ছোট্ট একটা ব্যাগ। হঠাৎই পেছন থেকে ভেসে এলো একটা চেনা গলা। মা সোনালি, শহরে গিয়ে ভুলে গেলি নাকি আমাদের? সোনালি ঘুরে তাকিয়ে মিচকি হাসে। না না জেঠিমা, তোমাদের ভুলে যেতে পারি আমি? তা মা যাস কনে? এই বেরোলুম পাড়ার দিকে, দেখি পুরনো বন্ধু বান্ধবদের দেখা পাই যদি। আচ্ছা মা, যা যা, আসিস কিন্তু আমাদের বাড়ি। আচ্ছা জেঠিমা, নিশ্চয়ই আসব। এই বলে সে এগিয়ে যায় গ্রামের ভেতরের দিকে। চণ্ডীপুর একটা নিস্তব্ধ শান্ত গ্রাম। চারদিকে তাল, নারকেল, শিউলি আর পাটুলির গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দূরে দেখা যায় এক ফালি মাঠ, সন্ধ্যার কুয়াশায় ঢাকা। তাতে ছেলেপুলেরা মৃদু আলোয় এখনো খেলছে।
পথের ধারে একটা পুরনো কুয়ো, পাশে কয়েকটা মাটির হাঁড়ি সাজানো। কোথাও দূরে বাজছে ঢাকের মৃদু আওয়াজ। সব মিলিয়ে চারপাশে ছড়িয়ে আছে এক অদ্ভুত শান্ত সৌন্দর্য, যেন সময় থেমে আছে এই গ্রামের বুকে। হাঁটতে হাঁটতে সোনালি এসে পৌঁছল বড় পুরনো টালির ঘর। সামনে উঠোনে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে। ভেতরে পা দিতেই সে অবাক। উঠোন জুড়ে হাসি আনন্দের কোলাহল। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, ঘরের কোণে এক পিসি মুড়ি ভাজছে, কেউ বা কড়াইতে খই উল্টাচ্ছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক বয়স্ক গলা। আরে দেখো দেখো দেখো, কি সৌভাগ্য আমাদের, সোনালি মা এসেছে কতদিন পর। আয় মা, আয় আয়। সোনালি তাকিয়ে দেখে নিশীথের দাদু হাতে লাঠি নিয়ে ধীরে ধীরে উঠোনের দিকেই এগিয়ে আসছেন। চোখে যেন বিস্ময়ের সঙ্গে মিশে আছে অগাধ আনন্দের ছাপ, মুখে হালকা হাসি। সোনালি মুখ ভরা হাসি নিয়ে দৌড়ে গিয়ে দাদুর পায়ে প্রণাম করল। গলায় মিশে থাকা আবেগ আর শ্রদ্ধার সুরে বলল, ও দাদু, কেমন আছো তুমি? আর শরীর কেমন আছে তোমার? আর আছি আছি, কোনো কায়দায় আছি। তা তুই শহরে গিয়ে তো আর আমাদের মুখখানায় দেখাস না, কবে এলি রে? আজ বিকেলেই দাদু। এই এসেই এদিক পানে ছুটলাম, ভাবলাম আমার হিরোটা কি করছে, কেমন আছে দেখে আসি। কিন্তু মা, তোর হিরোটা যে বুড়ো হয়ে গেছে, তা ভালো করেছিস। তা আয়, বস বস। এই সোনালি এসেছে, নিশীথকে ডাকো। কই রে নিশীথ, আয় বাবা। এই কথা শুনে সোনালির মুখে হাসি ছড়িয়ে পড়ল। উঠোনের কোণে পাশের বাড়ির মা বউরা বসে মুড়ি খই ভাজছে। কেউ বলছে, এই দেখো সোনালি এসেছে। বাবা, কতদিন পরে ওর মুখ দেখলো। আর হাসতে হাসতে তারা মুড়ির বড় ডেলা ভাঙছে হাতের আঙুলে। গরম ভাজা মুড়ি ও খইয়ের গন্ধে ভরে উঠেছে গোটা উঠোনের পরিবেশটা। এমন সময়তেই নিশীথ হাজির হলো। চোখে আনন্দ, মুখে এক চেনা হাসি, কিন্তু তাও সে চুপ করে নিজের মনের ভাব প্রকাশ করল না। ও, তুই এসেছিস বাবা, তা ভালো, নে বস বস। সোনালি কিছুটা চিন্তায়, আর সে ভালো করেই বুঝেছে কেন নিশীথ মন মরা। তখন সে বলল, কি রে, আমি এসেছি, তুই খুশি হোসনি একদমই? কই, খুশি তো। তা এখন কি আমাকে নাচতে হবে দেই দেই করে? সোনালি বুঝতেই পেরেছে এতদিনের না দেখা করার একটা ক্ষোভ জমে আছে ওর মনে। তাই সে কিছু বলে না। তারা উঠোনে বসে পড়ে। পাশে একটা ছোট্ট ছেলে দৌড়ে এসে বলল, দাদু দাদু, গপ্প বলো না, গপ্প। আরে দাঁড়া রে দাঁড়া, এখনই বলছি। আগে সোনালি মা এসেছে, ওকে দুটো খেতে দে। না না দাদু, আমি খেয়ে এসেছি এইমাত্রই। ঠিক তখনই নিশীথের মা লতিকা দেবী এসে হাসতে হাসতে বলে, আচ্ছা মা, তাহলে এই নি, এক মুঠ গরম গরম মুড়ি আর খই ভাজছি। এই ধর, গুড় আর মুড়ি মিশিয়ে খা। আর একটুখানি দাঁড়া, তোর পিসিমা নারকেল কুড়িয়ে দিচ্ছে। আজকে স্বাদ জেগেছে, উঠোনে বসে এইসব কফ করব। সবাই হেসে ওঠে। সোনালি বসে
হাতে গরম মুড়ি আর গুড়ের টুকরো। সেই মুহূর্তেই বাতাসের শীতের ঠান্ডা আর গল্পের উষ্ণতা মিশে যায় একসাথে। নিশীথ তখন বলে, কই দাদু, শুরু হোক এবার তোমার গল্প। দাদু এদিক ওদিক তাকিয়ে বলে, আচ্ছা শুনো তাহলে। আজকের গল্পটা কিন্তু শীতের রাতে, একদম হাড় হিম করা কাহিনী। তা এক প্রকার আমার জীবনের ব্যাপক অভিজ্ঞতা বলা যেতে পারে। উঠোনের আলো যেন একটু নিভে আসে, কুয়াশাটাও ঘন হয়ে ওঠে। আর এই আধারের আড্ডাতেই গল্পটা শুরু হয় সেখান থেকে। সে বহু আগের কথা, এক শীতের রাত। রাতটা এমনই ছিল যেন কুয়াশা নেমে এসেছে গায়ের ওপরে চাদরের। আমি আর তোদের আক্তার চাচা, চিনিসই তো তোরা তাকে, দুজনে মিলে বেরিয়েছিলাম উত্তরের সামন্তদের খালে মাছ ধরতে। আক্তার সেই সময় নতুন করে একটা সরু খাজের জাল বুনেছিল। ও বলেছিল, দেখিস শালা, আজ এমন চিংড়ি ধরবো সকালে বাজারে পুরো গ্রাম হা করে তাকিয়ে থাকবে। জালটা দেখছিস তো? হাসতে হাসতে আমরা দুখানা মোটা হেরিকেন হাতে নিয়ে রওনা হলো সামন্তদের খালের দিকে। চাঁদটা ছিল আধখানা, নদীর ওপরে কুয়াশার আস্তর, জল দেখা যায় না, শুধু ভেসে বেড়ানো সাদা ধোয়া। নৌকা ছোট কিন্তু পুরনো, তবু টলতে টলতে এগোচ্ছে। হেরিকেনের হলুদ আলোয় আক্তারের মুখটা কখনো কখনো জ্বলে উঠছে, কখনো হারিয়ে যাচ্ছে অন্ধকার। ও তখন গুনগুন করে গাইতেছিল, মাঝি বলে যাও রে কোথায়, বাতাস বয় দক্ষিণ হাওয়া, নাওটা আমার। আমি হেসে বললাম, এই ঠান্ডায় গান ধরেছিস নাকি? চিংড়িগুলো তো ভয় পালাবে। শর্ত, মাছ গান শুনে পালায় না, পালায় জালের ভয় পেয়ে। এই বলে ও জালটা খালে ফেল। জলের মধ্যে ঝমঝম শব্দ। আমি দাঁড়িয়ে নৌকার মাথা ঠিক রাখছিলাম। দূরে কোনো ঘরে আগুন জ্বালানো লালচে আলো দেখা যাচ্ছিল কুয়াশার ফাঁক দিয়ে। সবকিছু যেন নিঃশব্দ, শুধু জলের মৃদু ঢেউ, কুয়াশার নীরবতা, আর মাঝে এক একটা পাখির ডাক। তখনও জানতাম না সেদিনের সেই শীতের রাত আমাদের জীবনের এক ভয়ঙ্কর রাত হয়ে থাকবে। বেশ কিছুক্ষণ কেটে গেল এভাবেই। নৌকাটা ধীরে ধীরে ভেসে চলেছে সামন্তদের খালের বুকে। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে শো শো করে হাওয়া বইছে। দূরে কোথাও জলচর পাখির ডাক। আক্তার তখন নিজের হাতে বানানো গড়গড়তে টান দিচ্ছে, আর ধোয়ার কুণ্ডলি ঘুরছে হেরিকেনের আলো। ওর বুদ্ধি ছিল বেশ, আর হাতও বড়ই, একদম কাঁচা সোনার মতো। কখনো বাঁশ দিয়ে ফাঁদ, কখনো পুরনো পিতলের পাইপ কেটে গড়গড়ে তৈরি করত এই সব কাজ। আমি তখন নৌকার মাথায় বসে দাঁড় ধরে আছি, আরো ও নদীরে তুই বয়ে চলিস কেমনে কুয়াশার ভিতরে। ওরে চুপ কর শালা, ধীরে ধীরে ঠান্ডা পড়ছে, তোর কেওড়া গানে ওরা কেঁপে যাবে। আক্তার খানিকটা হেসে বলল, ওরে অকাল পাষণ্ড, গানের কেরামতি তুই কি বুঝবি রে। আয়
তুই আর কয় খেপ দে, মাছের যা অবস্থা। এই বলে ও গড়গড়তে আবার টান দেয়। তারপর আমার দিকে চেয়ে বলল, কি রে, এক টান দিবি নাকি এতে? আমি তাড়াতাড়ি বললাম, না রে ভাই, ওই মাল আমার গলায় ধরবে না, তুই বরং একটা বিড়ি দে। আর তার পকেট থেকে বিড়ির বান্ডেল বের করে একটা ধরিয়ে দিল আমাকে। ওর হাতের আগুনের ঝলকানি কুয়াশার মধ্যে কেমন অদ্ভুতভাবে নেচে উঠল। আমি এক টানে আগুন টেনে নিলাম। ধোয়ার ভেতর আকাশটা যেন ঝাপসা হয়ে গেল। তারপর আবার জাল ফেললাম, কিন্তু সেদিন যেন নদীটা রুষ্ট। জাল টেনে তুললে শুধু দু একটা ছোট মাছ, কিছু জলজ ঘাস আর কাদা। আমি বললাম, আজ বুঝি নদীও ছুটি নিয়েছে রে আক্তার। ও মুচকি হেসে বলল, এই শখে বেরুলুম আজকে, কিন্তু জালে মাছ পড়ার ছিঁড়ি দেখে সব একেবারে কেলাই যাইতেছে। এই বলে গড়গড়েতে পরপর কয়েকটা টান দিল। ধোয়া উড়িয়ে নৌকার বইটা ঘোরাতে লাগলো। নৌকার তলা থেকে হালকা খড়খড় খড়খড় শব্দ উঠল, যেন কাঁদা ছুঁয়ে যাচ্ছে। আমি বললাম, আচ্ছা ভাই, এত মন দিয়ে এলু, চল না ওই সামনে মাঝখালের দিকে যাই। আজকে তো আমরা দুজন আছি। কথাটা শুনে আক্তার থমে গেল কিছুক্ষণ। হেরিকেনের আলোয় ওর মুখটা গভীর হয়ে উঠল। মৃদু গলায় বলল, মাঝখাল এই রাইতের বেলা? হায় আল্লাহ, নানা ঘটনা শুনছি ওই দিক নিয়ে। জানি মাছের চাকগুলো ওই দিকেই বেশি, সরাসরি নদীর দিক থেকে জল আসে ওখান দিয়ে। কিন্তু বিপদ ঘটবে না তো? আমি হেসে পড়লাম, ওস বিপদ? আরে চল চল যায়, যেখানে সন্ধ্যা হয় সেইখানে তো বিপদ হয়। এখন তো রাত, তাহলে বিপদ কেমনে হইব? তুই এক কথার মানুষ, মরলেও হেসে মরবি আর আমাকেও মারবি। চল। গড়গড়িতে টান দিল দুবার। ধোয়ার কুণ্ডলি আবার হেরিকেনের আলোয় ঘুরে উঠল, আর ওর নৌকার বৈঠা ঘুরিয়ে দিল মাঝখালের দিকে। সেই দিকটা ছিল একটু অন্ধকার। খালটা সেখানে গভীর, আর জলের রং আরো কালচে। বাতাস কেমন থমে গেছে, শুধু দূর থেকে জলের হালকা ঢেউয়ের শব্দ। আমরা চুপচাপ জাল ফেললাম। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই জাল টানতেই দেখি জালটা ভারী হয়ে গেছে। একটা চিৎকার করে উঠল, হে আল্লাহ, আজকে মাছের লুট চাই, লুট। আরে লুট হইব লুট, দাঁড়া জাল টেনে তুলি আগে। সিংড়ে, ট্যাংরা, মাগুর, শোল, টাই সব কিলবিল করছে। আক্তার হেসে বলে, হায় 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 হায়, এই কিসের কেরামতি আল্লাহ! এ তো মাছলির খাজানা পাইয়া গেছি আমরা। ফেল ফেল, আরো জাল ফেল, আরো ফেল। আমিও হেসে ফেললাম। আমরা যা করছি এতে আমাদের বয়স 10 বছর নেমে গেছে। দাঁড়া দাঁড়া, আরো এক খাপ দি। নৌকার ভেতর আলো ছায়া খেলছে। হেরিকেনের হলুদ আলো জলের নিচে বেড়াচ্ছে। আমরা দুজনে তখনও জানি না এই জাল টানা, এই মাঝখালে আসা, এই হাসি ঠাট্টাই কিছুক্ষণের মধ্যে দিয়ে যাবে আমাদের এমন এক ঘটনার ভেতর
যেটা আজও আমি ভুলতে পারিনি। শীতের রাতটা তখনও শান্ত, কিন্তু খালের গভীর অন্ধকারে যেন কেমন এক দৃষ্টি লুকিয়েছিল। চুপচাপ অপেক্ষা। মাছের জালটা তখন একদম ভরে গেছে। চিংড়ে, ট্যাংরা, শোল সব মিশে যেন একটা সোনার ঢল নেমেছে নৌকায়। আমরা দুই সঙ্গী খুশিতে আটখানা। এই জীবনটাই তো আমাদের। দিন কেটে যায় খাল বিলে, মাঠে ঘাটে, জাল ফেলে মাছ তুলে সেই নিয়েই সুখে থাকা। আক্তার আনন্দে প্রায় নাচছে, আমিও হেসে। নে নে, এবার মনটা বইরা গেছে, এবার একটা গান ধাতে। আক্তার তখন গড় গড়ে সরিয়ে রেখে মুখে মিষ্টি হাসি এনে গলা ছেড়ে গাইল। ও নদী রে, তোর সুরে মন হারা, তোর ঢেউয়ের কোলে নাওয়া যায়। চাঁদটা পরে জলের বুকে ভেসে যায় জীবনের ছায়া। ও নদী রে। তার কণ্ঠে কেমন এক শান্ত সুর নদীর ঢেউয়ের সঙ্গে মিশে যাচ্ছে, কুয়াশায় হারিয়ে যাচ্ছে। চাঁদের হালকা আলো জলে পড়ে রূপলি ঝিকিমিকি তুলছে। দূর থেকে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক। ধান খেতে ফড়িংয়ের তিড়িং বিড়িং শব্দে যেন রাতটা গুনগুন করছে। চারপাশে শুধু প্রকৃতি আর নিস্তব্ধতার মিশ্র এক সুর। জোনাকেরা উড়ে বেড়াচ্ছে হেরিকেনের আলো ঘিরে। কখনো নৌকার মাথায় বসে, কখনো আবার হারিয়ে যাচ্ছে অন্ধকারে। আমরা তখন ভাবছি, আহা, এই রাত যেন না ফুরো। এই নৌকা, এই কুয়াশা, এই শান্তি সব কিছু যেন এক মায়ার ভেতর ডুবে আছে। ঠিক সেই সময় দূর দিক থেকে হঠাৎ একটা গরম হাওয়া এসে লাগলো গায়ে। ঠান্ডা রাতের মধ্যে সেই হাওয়া ছিল অদ্ভুত উষ্ণ। আর সেই হাওয়ার সঙ্গে নাকে এসে লাগলো এক অচেনা পথ। আক্তার গলা থামিয়ে দিল। আমি নৌকার মাথা ঘুরিয়ে চারপাশে তাকালাম। কুয়াশার ভেতর কিছু দেখা যাচ্ছে না, শুধু জলের ওপরে হেরিকেনের আলোতে ধোয়ার মতো কুয়াশা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আমি বললাম, হ্যাঁ রে, গন্ধ বেশ পচা। ওই হবে খালের জলে ভেসে আসা পুরো মরা গরুর দেহ ঢেউ। আজকালকার মানুষজন না কবর দিয়ে দেবে তা না, ফেলে দেয় নদীতে, তারপরে এমন গন্ধে জগৎ ভরে দেয়। আক্তার তখনও মুখ চেপে আছে গামছা দিয়ে। আল্লাহ মাহমুদ, মাফ করো আমারে, টেকা যাচ্ছে না একদম, এই গন্ধে মাথা ঘুরে যাচ্ছে। নদীর বাতাসও যেন থেমে গেছে। চারিদিকে উষ্ণ বাতাসের সঙ্গে সঙ্গে ভেসে বেড়াচ্ছে সেই দুর্গন্ধের ধোঁয়া। চাঁদের আলো কেমন যেন ফিকে হয়ে গেছে এক মুহূর্তে। পাশের ধান ক্ষেত থেকে হরিণের শব্দ থেমে গেছে। পুরো পরিবেশটা যেন আচমকা বদলে গেল। মুহূর্ত আগেও যেখানে ছিল প্রাণের উচ্ছ্বাস, এখন সেখানে কেবল একটা চাপা অস্বস্তি। আমি বললাম, চল রে ভাই, এমনি রাত নেমেছে, এবার ঘরে ফেরা যাক। আজ অনেক মাছ জালে ধরেছে, সকাল হলেই আবার এগুলো আড়তে নিয়ে তুলতে হবে শালা। আক্তার নৌকার মাথা ঘুরিয়ে দিল। জলের ওপর দিয়ে ধীরে ধীরে নৌকা পিছিয়ে চলল। হেরিকেনের আলো দুলছে জলের ছায়ায়, তবে সেই গন্ধটা যেন আমাদের পিছু ছাড়ল না। নৌকা যত দূরে যাচ্ছিল ততই মনে হচ্ছিল গন্ধটা আরো ঘন হচ্ছে। আমি তখন ভাবছিলাম, এই গন্ধ কি
সত্যি কোনো মরা দেহে, নাকি এর পেছনে আছে অন্য কোন রহস্য? আক্তার তখন চুপ, মুখে আর হাসি নেই। ওর চোখে কেমন অস্থিরতা, কেমন এক অজানা ভয়। নিস্তব্ধ রাতের কুয়াশার ভেতর দিয়ে আমাদের নৌকা এগিয়ে চলল ঘরের পথে। কিন্তু আজও মনে পড়ে ওই পচা গন্ধটা, ওই উষ্ণ বাতাসটা, যেন কেবল গরু বা ছাগলের দেহ নয়, আরও কিছু ছিল, আরও কিছু ছিল সেই হাওয়ার ভেতর। যে কিছু একটা আমাদের দিকেই তাকিয়েছিল নিঃশব্দে। আক্তার নৌকা ঘোরাতেই আমরা একটু সামনে যেতেই দেখি সেই বিটকেল পচা গন্ধটা আবার নাকে ভেসে এলো। এবার যেন গন্ধটা আরো তীব্র ভারী লাগছিল, নাকে ঢুকলে মাথা ঘুরে যায়। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের আর্তচিৎকার। বাঁচান, বাঁচান, আমাকে এই ডাকাতের হাত থেকে বাঁচান, বাঁচান, বাঁচান আমাকে, এই ডাকাতের হাত থেকে বাঁচান, বাঁচান, বাঁচান আমাকে, আমাকে কেউ ওই ডাকাতের হাত থেকে বাঁচান। শব্দটা যেন কুয়াশার ভেতর থেকে আসছে, কখনো কাছে কখনো দূরে, কিন্তু স্পষ্ট নারীর গলা। আতঙ্কে কাঁপছে। আক্তার থমকে গেল, চোখ দুটো বড় বড় করে বলল, দেখলি তো, বলেছিলাম আগে, এটা নিছক একটা ফাঁদ। এরা ডাকাত দল, মানুষ টেনে নেয়। তাছাড়াও লাশও খুঁজে পাওয়া যায় না। চল 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 চল, বাড়ি চল, বাড়ি যাই। তাছাড়াও ভুতুড়ে ঘটনা ঘটছে এদিকে আগেও। কিন্তু আমার মন তাতে রাজি হলো না। আমি বললাম, না রে ভাই, বিষয়টা দেখা দরকার। আমাদের অঞ্চলে চোর ডাকাতের উপদ্রব বেড়েছে। যদি সত্যি কোনো মহিলা বিপদে পড়ে থাকে, তাকে ফেলে রেখে যাওয়া কাপুরুষের কাজ। চল, তুই নৌকোটা ঘোরা। আক্তার রাগে ভয়ে একসাথে কেঁপে উঠল। না 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 না, তুই বুঝছিস না রে, তোর এই জেদ আমি আর শুনছি না। এইরকম আওয়াজ অনেক শুনেছি, অনেকেই তাদের সাথে ঘটনা বলেছে। এরা সকলেই ডাকাত দল হতে পারে, আবার ভূতের ডাক বা নিশির ডাকও হতে পারে। আমি তবু শুনলাম না, বুকে সাহস এনে পড়লাম, ভূত টুত কিছু না, সব বাজে কথা। চল সামনে যাই। কিন্তু কিন্তু তুই না সেই জন্ম থেকে একই রয়ে গেলি। আক্তার মাথা নাড়ল, কিন্তু শেষমেশ আমার জেদের কাছে হার মানল। নৌকা আবার ঘুরে গেল সেই আওয়াজের দিকে। কুয়াশা ঘন হচ্ছে, হেরিকেনের আলোয় জলের ওপর ধোঁয়া নাচছে। আওয়াজটা ক্রমাগত আসছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বলে। কিন্তু আমরা যতই এগোই, আওয়াজটা যেন সরে যাচ্ছে দূরে কোথাও। আমি বললাম, এইমাত্র এদিক দিয়েই তো আসছিল, এখন কোথায় গেল সেই ডাক? আক্তার হেসে উঠল কষ্টে। বললাম না তোকে, ভ্রম হচ্ছে তোর, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। চল চল ফিরি। আমি হতভম্ব। না রে, আমি ভুল শুনি নাই, আমি ঠিক শুনছি। আমার দৃঢ় বিশ্বাস এখানে কেউ বিপদে পড়েছে। আক্তার তখন নৌকা ঘোরাতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে একটা ফিসফিসে গলা। বাঁচান আমাকে, বাঁচান, আমি এখানে, আমাকে বাঁচান। আমি আর আক্তার দুজনেই একসাথে ঘুরে তাকালাম। ওই দেখ, ওই দেখ, দেখেছিস? আমি চিৎকার করে উঠলাম, তুমি কোথায় মা? আমাদের দেখা দাও, আমরা তোমায় বাঁচাবো।
নারী কণ্ঠে উত্তর এলো। বাঁচান, আমি এখানে, আমাকে বাঁচান, আমি উঠতে পারছি না। আক্তার আর আমি নৌকো ভেড়ালাম খালের ধার ঘেঁষে। হেরিকেন হাতে নেমে পড়লাম ভেড়িতে। চাঁদের আলো ম্লান, চারপাশে অন্ধকার আর সেই গন্ধ। গলার আওয়াজ আসছে কিন্তু দেখা কিছুই যাচ্ছে না। আমি ডেকেই যাচ্ছি, মা তুমি কি আমাদের সামনে আসতে লজ্জা পাচ্ছ? তুমি কি অসুস্থ? উত্তর দাও, সাড়া দাও মা। মেয়েটি হাহাকার করে পড়ল, না, আমি উঠতে পারছি না, হাঁটতেও পারছি না, আমাকে বাঁচান, দয়া করে বাঁচান। আক্তার চিৎকার করে বলল, এই শোনো, আলোটা দেখছো তো? এইদিকে এসো, আলো ধরে এগিয়ে এসো। মেয়েটির কণ্ঠ কেঁপে উঠল, না না, আমি পারবো না, আমার আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচান। আর তখনই গন্ধটা যেন গলায় ঢুকে গেল। শ্বাস নিতে কষ্ট হতে লাগলো, চোখ জ্বালা করছে, মাথা ঘুরছে। আমি সামনের দিকে পা বাড়াতেই কিছু একটা ঠান্ডা ভিজে পিচ্ছিল জিনিস আমার পা দুটো শক্ত করে ধরে ফেলল। আমি চিৎকার করে উঠলাম, এই 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 কে 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 আমার পা ধরছে? কে কে আমার পা ধরছে? স্যার বলছি, স্যার 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 আমাকে ছেড়ে দে, এক্ষুনি স্যার। আর ঠিক তখনই সেই নারী কণ্ঠ একদম গায়ের পাশ থেকে, বাঁচান আমাকে, আমাকে ছেড়ে যাবেন না, বাঁচান আমাকে। আমার শরীর তখন ভয়ে থরথর করে কাঁপছে, আবার নিজের মধ্যে সাহস এনে আমি নিচের দিকে তাকিয়ে দেখি কুয়াশার মধ্যে হেরিকেনের আলো তুলছে। আর সেই আলোয় দেখা গেল একটা মেয়ে, তার শরীরের অর্ধেকটা মাটির নিচে পোঁতা, শুধু একটা হাত আর মাথাটা বাইরে, চোখ দুটো খোলা, মুখে কাদা মাখা আর ঠোঁট থরথর করে কাঁপছে। বাঁচান, দয়া করে আমাকে উদ্ধার করুন আপনারা। আক্তার চিৎকার করে ভয় পিছিয়ে গেল আর আমাকে ডাকতে লাগলো, আল্লাহ আল্লাহ, এটা মানুষ না রে, এটা মানুষ না। চলে আয়, চলে আয়, আয় আয় আয়, নৌকায় কি উঠি, চল ফিরে যাই, বাড়ি ফিরে যাই, চল। কুয়াশার মধ্যে মেয়েটার চোখ তখন একদম সোজা আমার দিকে, রক্তবর্ণ চোখ, ঠোঁট ফাঁক করে যেন হাসছে। আর সেই মুহূর্তে হাওয়া থেমে গেল, শুধু শোনা গেল এক গা শিউরে ওঠা কান্না, বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। দাদু থেমে গেলেন। বাতির স্বল্প আলোয় তার চোখের ভেতর এক অদ্ভুত ধরনের রহস্যময় ঝলক দেখা গেল। সবাই তাকিয়ে রইল। ধীরে ধীরে দাদু বললেন, এবার তোরা বল, কি ঘটতে পারে? কেউ কি বলতে পারবি? নিশীথ কণ্ঠ কাঁপাতে কাঁপাতে বলল, ওই তো, কি আর ঘটবে, ওই মেয়েটার ঘাড়ে মনে হয় কোনো অশুভ শক্তি ঢুকেছে। দাদু হেসে উঠলেন, মুখে লাজুক একটা হাসি মিশানো ভয়। খুব ভালো নিশীথ, এবার তুই বল তো পল্টু। পল্টু কানে কানে ভয় আর শিহরিত গলায় বলল, আমি কি বলবো দাদু, আমার তো খুব ভয় লাগছে, ওরে বাবা রে। বলেই সে গুটিসুটি হয়ে বসে গেল সোনালির কোলে। সোনালি ধীরে ধীরে পল্টুর মাথা ছুঁয়ে বলল, দাদু, হতে পারে ওই মেয়েটা আসলে কোনো মেয়েই নয়, ওই আসলে ছদ্মবেশী কিছু অদ্ভুত। দাদু হাত তুলে থামালেন, হালকা হাসি দিয়ে বললেন,
থাক সোনালি মা, ঠিক বলেছিস, তুই আমার ঠিক দিকেই যাচ্ছিলিস। কিন্তু শোন তোরা, গল্পটা তো আর এখানেই শেষ নয়। বাতাসে শীত আর কুয়াশা মিশেছে, আর সেই কুয়াশার ভেতর লুকিয়ে আছে এমন কিছু যা তোদের রক্ত জমিয়ে দিতে পারবে। দাদু গাল ভরে কিছু নারকোল আর খই কড়মড় করে চিবিয়ে বলেন, এবার সবাই চুপ করো, শোনো শোনো আগে। রাত আরো গভীর, কুয়াশা আরো ঘন হচ্ছে। এবার দেখবে আসল রহস্য। কোথায় ছিলাম? ও, তখন চোখে পড়ল মেয়েটার লাল শাড়ি, মাথায় গাঢ় সিঁদুরের ছড়া, যেন সদ্য নতুন বিয়ে করে স্বামীর ঘরে যাচ্ছিল। পাশে নানান ধরনের দামি সোনার গয়না ছড়িয়ে, হীরের নাকচাবি ঝলমল করছে। আক্তার চুপচাপ দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, চোখ বড়, হাত দুটো অজান্তে কিছু গয়না তুলিও নিয়েছে। আমি কানে কানে বলতে, আক্তার, এগুলো ফেল, আমাদের এখন শুধু তার জীবন বাঁচানো প্রয়োজন। যদি থাকে নৌকো থেকে কোদাল বা কোনো খোদাইয়ের যন্ত্র আন, যা ভাই। আক্তার হোঁচট খেয়ে নৌকার পাশে গিয়ে কিছু খোঁজার চেষ্টা করল, আর একটা বল্লভ জাতীয় কিছু নিয়ে এসেছে। আর দর দর করে হেঁটে সামনে গিয়ে না রে, না, পারলাম না রে বলেই চোখের সামনে দেখতে লাগলাম গা একেবারে শিউরে উঠছে। আমি কষ্টে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, তবে তখনও ভাবিনি যে এই রাত এত ভয়ঙ্কর হতে পারে। মেয়েটা চিৎকার করছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আগে এইসব সোনা দানা নিয়ে নিন, আমাকে বাঁচান। আমি দম বন্ধ করে আক্তারের দিকে তাকালাম। গহনার লোভ সামলানো তার পক্ষে সম্ভব নয়। হাতে কিছু তুলে নিল। আমি তাড়া দিয়ে বললাম, আক্তার, ফেল সব, বলছি তো ফেল। এখন শুধু তার জীবন, আর এটা কেমন জানি অন্যরকম লাগতেছে আমার। তারপর মেয়েটার দিকে তাকিয়ে বললাম, মা, আমরা তোমাকে এখানে উদ্ধার করতে এসেছি। কে তোমায় এমন অবস্থায় ফেলে দিয়েছে? নাকি এটা কোনো অশুভ শক্তি বা কোনো মায়া? মেয়েটা যেন ধীরে ধীরে বলতে শুরু করল, কষ্ট, রাগ আর বেদনা মিশিয়ে। চোখে জল, গলা কেঁপে ওঠে, আর কণ্ঠ যেন ফেটে যাবে। শেষমেশ সে অতি কঠিন কণ্ঠে বলল, আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির পরিবার, যারা ছিল এক বিশাল বড় ডাকাত বংশের লোক, লোভী ও স্বার্থপর, তারা আমার এমন অবস্থা তৈরি করেছে। আমি তার দিকে হাত বাড়ালাম। চুপ করো মা, আমরা আসি, ভয় পেও না, আমরা তোমায় বের করে আনবই। দাদু, আমি আর আক্তার একসাথে নৌকা থেকে বল্লভ নিয়ে পাশের মাটির দিকে নামলাম। হালকা বাতাসে কুয়াশার ভেতর সবকিছু থমকে আছে। জলের উপর হেরিকেনের আলো কেঁপে উঠছে। মেয়েটা চোখে অদ্ভুত লালচে ঝলক, আর মুখের ব্যথা আমাদের রক্ত জমিয়ে দিচ্ছে। মনে মনে বললাম, এই ঘটনায় সম্মুখীন যেহেতু হয়েছি, ফিরে পালিয়ে গেলে চলবে না। এই জীবনে পাপ কাজ তো করিনি, তাহলে হাজার যাই হোক, ভগবানের উপর বিশ্বাস আছে আমার। দেখি এরপরে কি হয়। চাঁদের আলোয় মেয়েটার মুখ এখন স্পষ্ট দেখা যাচ্ছে। চোখে জমে থাকা বেদনার ছাপ, ঠোঁটে শুকনো রক্তের দাগ, আর কণ্ঠে অদ্ভুত ভারী কম্পন। সে হঠাৎ বলতে শুরু করলো,
কয়েক বছর আগের কথা। সেদিন ছিল আমার বিয়ের রাত। গরিব ঘরের মেয়ে ছিলাম আমি, কিন্তু তবু কড়া পণ নিয়ে তারা আমাকে তাদের ঘরের বউ করে নিয়ে যেতে চেয়েছিল। আমার বাবাকে বলেছিল দামি গয়না, নগদ টাকা পয়সা দিতে হবে। আর আমার বাবা আহা নিজের সর্বস্ব বিক্রি করে দিয়েছিল। তবুও শয়তানগুলো, ওই জানোয়ারগুলো, তাদের মন। সে একটু থামে, চোখ মেলে তাকায় আকাশের দিকে, যেন কেউ উপরে আছে যে শুনছে না। বিয়ের পর দিনই আমার শাশুড়ি আমার আত্মীয় স্বজনদের সামনে দাঁড়িয়ে আমার বাবাকে বলল, বলি বেআই মশাই, এই পাঙ্গাস মাছের শুকনো তরকারি আর 2 টুকরো মুরগির মাংস দিয়ে আমাদের নিমন্ত্রণ। এই অপমান আমরা মেনে নেব না কিন্তু। আমার বাবা ওনার মুখের দিকে তাকাতে পারেননি, চোখে জল, কণ্ঠ কাঁপছে। আগে কি বলি আপনাকে, আমি তো সর্বস্ব দিয়েছি, 25,000 টাকা আর গায়ের গয়না দিতে। আজ আমার ঘর বাড়িটুকু নেই বেয়ান। বাবা তখন কেঁদে ফেলেছিলেন, আর সেই মুহূর্তেই শাশুড়ি কটমট করে তাকিয়ে বলল, না 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 না, এমন গরিব ঘরের মেয়েকে আমাদের ঘরে আনা মানে লজ্জা। নগেন, আমরা এই বিয়ে ভাঙবো। আর আমার স্বামী দাঁড়িয়েছিল চুপচাপ, একটাও কথা বলল না। আমার বাবা তখন তাদের পা ধরে কাঁদছিলেন। না না, এমন করবেন না, আমি আপনার দুটি পায়ে ধরছি। মেয়ে আমার, ওর জীবনটা শেষ হয়ে যাবে, ওর জীবনটা শেষ হয়ে যাবে। এমনটা আপনার করবেন না। গ্রামের লোকেরা তখন জড়ো হয়েছিল, তাদের চাপে অবশেষে ওরা রাজি হয় আমাকে নিয়ে যেতে। কিন্তু ওদের চোখে আমি তখনও শুধু একটা বোঝা, একটা অপমান। আমরা যখন গ্রামের রাস্তায় চলছিলাম, হঠাৎ মাঝপথে সব উল্টে গেল। রাতটা ছিল ঘন কুয়াশায় ঢাকা, চারিদিক নিস্তব্ধ। আমি তখন ভ্যানের পিছনে বসে আছি। হঠাৎ দেখি তারা থেমে গেল। এক মুহূর্তে আমার গলার হার টেনে খুলে নিল ওরা। আমি চিৎকার করে উঠলাম, আহা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, হে ঈশ্বর, আমার কপালে কি এটাই লেখা ছিল? ওরা তখন শয়তানের হাসি হেসে বলল, তোকে কে নেবে? এখন তো তুই শুধু গয়নার থলি। যা আছে সব খুলে দে, নয়তো আমরা খুলে নিতে বাধ্য হব। এই জলদি দেখ, তাড়াতাড়ি দে সবকিছু। তারপর আমাকে ভ্যান থেকে ফেলে দিল ওরা নদীর ধারে। গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল ওরা। আমার চিৎকার কারো কানে পৌঁছালো না। আমি প্রাণের ভয়ে দৌড়াতে পৌঁছালাম এই খালের পাড়ে। চারিদিকে শুধু কুয়াশা আর মৃত আগুনের গন্ধ। দূরে একটা শ্মশান, আর সেখানে চিতায় আগুন জ্বলছে। হয়তো কারো শেষ বিদায়। আমি তখন ক্লান্ত, বিধ্বস্ত, অপমানিত। বিয়ের রাতেই বউ হয়ে বিধবা, মানুষের চোখে অপবিত্র। আমি নিজেকে বললাম, এই আগুনই আমার মুক্তি।
আর সেই চিতার ভিতর ঝাঁপ দিলাম আমি। বৃষ্টি নামলো খানিক পরে, আগুন নিভে গেল, কিন্তু কিন্তু আমি রইলাম এখানে, মাথা আর হাত অর্ধেক মাটির তলায়, আর আমার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই খালের ধারে, সেই ধরে। যারা লোভ করে, যারা প্রতারণা করে, তাদেরকে আমি লোভে ফেলে মেরে ফেলি। মেয়েটার মুখে হালকা বিকৃত হাসি ছড়িয়ে পড়ে। তারপর এক ঝটকায় বাতাস বইতে শুরু করে, হেরিকেনের আলো নিভে যায়, আর সেই নারীর প্রেতাত্মা বিকট হাসিতে লিপ্ত হলো। অন্ধকারে আক্তার তখন ভয় লুঙ্গি ভরে যেন মুতে দিল। সে দৃশ্য হাসি লাগছে বলতে এখন, কিন্তু তোরা দেখলে ফিট হয়ে যেতিস। চোখ ফাঁকি দিলে তখন আর কিছুই হতো না, মরা ছাড়া। আক্তারের কণ্ঠ তখন কেঁপে উঠল। বিমল রে, ওরে বিমল, তোরে বলেছিলাম এখানে নানান ঘটনা ঘটে, তুই শুনলি না তো? এবার দেখ দেখ বেঁচে ফিরতে পারি কিনা দেখ। মেয়েটার কণ্ঠটা হঠাৎ অন্যরকম মোড় নিল। আমার ভাবনায় আলাদা কিছু ছিল। ভুতুড়ে কুয়াশার চাদর ফেটে যাওয়ার মতো সে বলল, আর আমি বাঁচতেও চাই না এই কালো সমাজের বুকে। তখনই মেয়েটা কেঁপে উঠল। তার গলা শুকিয়ে গেলে হেসে বলল, অনেকেই আমার কাছে এসেছে, তারা গয়না ছিনিয়ে নিতে এসেছে। লোভে আসে আর চলে যায়। আমি তাদের ঘাড় মুটকে দিয়েছি আর পুঁতে রেখেছি ওই খালির জলে। তাদের লোভই আমার ঘাতক। কিন্তু আজ প্রথমবার আপনারা আমাকে বাঁচাতে এসেছেন। আপনারা বড্ড ভালো মানুষ গো। মানুষের খারাপ রূপটা আমার মনের ভেতর থাকলেও আজ আমার উপর থেকে অভিশাপটা ম্লান হয়ে গেল। কারণ শুধুই আপনাদের মতো মানুষ আছে বলে। মেয়েটির চোখে অদ্ভুত আলোর ঝিলিক আর মুখে একটা শান্তির হাসি, যেন দীর্ঘদিন পর কেউ তার কাঁধে হাত রেখেছে। কণ্ঠে আড়ম্বর আর অব্যক্ত কৃতজ্ঞতার সাথে সে বলল, আজ আমি মুক্ত। আপনাদের মতো মানুষ সমাজে দরকার। বেশ ঠান্ডা ও মৃদু মনে হাত মিলিয়ে চলে গেল, আর ফিসফিসিয়ে বলতে লাগলো, বিদায়, ভালো থাকবেন আপনারা। আর ততক্ষণেই একটু শান্তি পেলাম। তার কণ্ঠ মিশ্রিত হাওয়াটা কুয়াশায় মিলিয়ে গেল এক সময়। এরপর আক্তারকে বললাম, বুঝলি তো, ভালো মানুষের কদর ভূতেরাও করে। চল, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘরে চল। লোকে উঠোনে একে একে উঠে পড়ল। নিস্তব্ধতা ফিরতে লাগলো। কিছুক্ষণ আগের কুয়াশা ভরা ভীতিকরতা যেন ধীরে ধীরে গলে গেল। উঠোনে এখন শুধু নিশীথ আর সোনালি থাকলো। দুজনে চুপচাপ একে অপরের চোখে চোখ রেখে বসে আছে। হঠাৎ নিশীথ বলে ওঠে, চাকরিতে গিয়ে বড্ড ব্যস্ত হয়ে গেছিস বল? আর কয়েকদিন পর হয়তো একদমই ভুলে যাবি। শহুরে সব নতুন বন্ধু পেয়ে যাবি। ইংরেজি বলা ধরেছিস,
তখন মিচকে হেসে সোনালি বলে, ওই জন্যই তো বাড়ি এসে প্রথমেই ছুটে তোদের বাড়িই এসেছি। ওদিকে নিশীথের মা দূর থেকে খুক খুক করে ইচ্ছে করে কেশে বলে, কই হলো তোদের মুখ দেখা দেখি, বলে আয় রে দুটো খেতে। সোনা মা খেয়ে যাবি বলে দিলুম, আয় রে তাড়াতাড়ি।